নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি জুহারদি ক্রীড়াঙ্গনের সামনে এবং আমার সাথে রয়েছে আমারই সহকর্মী সৌরভ দা। মোহনবাগান বনাম ইন্টারকাশি ম্যাচ, এর আগের দিন কিন্তু পাঞ্জাবের সাথে ড্র করেছে ইস্টবেঙ্গল। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানের এই বছরের লিগে অন্তত নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং আজকে জিতলেই কিন্তু মোহনবাগান 1 নম্বরে চলে যেত। সেখানে ইন্টারকাশি দল, তাদের হেড কোচ কিন্তু কিছুদিন আগেই পদত্যাগ করেছেন। এত সহজ একটা সুযোগ, সেই সুযোগও কিন্তু কাজে লাগাতে পারলো না মোহনবাগান দল। তা 1 পয়েন্ট পেল মোহনবাগান দল, 3 পয়েন্ট পেতে পারতো এই ম্যাচে এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলের সাথে যে গোল ডিফারেন্স রয়েছে সেটাও কিন্তু বাড়িয়ে রাখতে পারতো। মোহনবাগান প্লেয়ারদের মধ্যে যেন সেই তাগিদটাই আজকে খুঁজে পাওয়া গেল না। তারা কি জানে না যে লিগের একদম শেষের দিকে রয়েছে এবং সেইখানে ইস্টবেঙ্গল কিন্তু এমন একটা পর্যায়ে রয়েছে যে কোনো সময় ইস্টবেঙ্গল কিন্তু মানে ডার্বি জিতলে এরপরে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেইখান থেকে দাঁড়িয়ে এই রকম একটা পারফরমেন্স, যে পারফরমেন্স দেখার পর মোহনবাগান দর্শকরা কিন্তু নিজেদেরকে ঠিক রাখতে পারেনি। শেষে গো ব্যাক স্লোগান পর্যন্ত আমরা দেখতে পেলাম। এই পরিস্থিতি কেন তৈরি হলো আজকে, সেইটা নিয়ে আজকে আলোচনা করবো। সৌরভদা, সোজাসুজি প্রশ্ন, আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? দেখো, যেভাবে আজকের ম্যাচটা দেখলাম, সবার আগে যে কথাটা বলতে হবে, হয়তো খেতাবি লড়াইয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল রয়েছে। কারণ লিগ টেবিলটার দিকে যদি আমরা তাকাই, পয়েন্ট সংখ্যা সেম ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের, ম্যাচ সেম, কিন্তু গোল পার্থক্যে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। ডার্বি এই মুহূর্তে ডিসাইডার, কিন্তু মোহনবাগানের শেষ 2 ম্যাচের ফলাফল বলে দিচ্ছে এই দলের খেতাব জয়ের যোগ্যতা নেই। যে পারফরমেন্স তারা মাঠে দিয়ে আসছে, যেভাবে তারা ফুটবল খেলছে, এই দলের মধ্যে কোনো তাগিদ আছে জেতার বলে মনে হচ্ছে না। যদি প্রশ্ন করো যে এই পারফরমেন্সের পিছনে দায়ী কে, তাতে হয়তো একাধিক কাটাছেঁড়া করার মতো প্রশ্ন এবং উত্তর উঠে আসবে। আমি সবার আগে যে পয়েন্টটা বলবো, দেখো, সব থেকে আগে যে বিষয়টা আমার মনে হচ্ছে সেটা আপুইয়ার অনুপস্থিতি। আচ্ছা, এই মরশুমটা মোহনবাগান যখন শুরু করেছিল, একটু পিছন দিকে ফিরে যাচ্ছি, একেবারে মরশুমের শুরু, মোহনবাগান শুরু করলো পরপর 4 ম্যাচে 4টে জয়। সেই সময় আপুইয়া সম্পূর্ণ ফিট রয়েছেন এবং দলের নিউক্লিয়াস। আচ্ছা, যে সময় থেকে আপুইয়া চোট পেল, আপুইয়া ফুল ফ্লেজেড খেলতে পারছে না, আপুইয়া নিজের 100% দিতে পারছে না, মোহনবাগান পয়েন্ট নষ্ট করতে শুরু করলো। এবং যদি দেখো, এই লিগে সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বী যে দলগুলো, তাদের বিরুদ্ধেই মোহনবাগান পয়েন্ট নষ্ট করেছে। যদি আমরা দেখি, মুম্বাইয়ের কাছে হার, পাঞ্জাবের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, গোয়ার কাছে ড্র, জামশেদপুরের কাছে ড্র, বেঙ্গালুরুর কাছে ড্র, সমস্ত যেগুলো প্রতিদ্বন্দ্বী দল, যাদের উপরের দিকে থাকা দল, যাদের বিরুদ্ধে জিততেই হয়, সেই সমস্ত দলগুলোর কাছেই কিন্তু পয়েন্ট নষ্ট করলো। এবং তখন থেকেই কিন্তু পরিষ্কার আপুইয়ার অনুপস্থিতি বোঝা যাচ্ছিল। আপুইয়া যখন 45 মিনিট খেলতে পারছে না, মোহনবাগান আটকে যাচ্ছে। আপুইয়া যখন 90 মিনিট খেলতে পারছে না, মোহনবাগান মাঝমাঠের হতশ্রী চেহারা বেরিয়ে পড়ছে। আজকে কিন্তু ঠিক সেটাই হলো। যখন থেকে ম্যাচ শুরু থেকেই যখন দেখা গেল আপুইয়া নেই, এবং তখন থেকে মোহনবাগানের কোনো আক্রমণ তৈরি হচ্ছে না, কোনো বল ডিস্ট্রিবিউশন হচ্ছে না, কোনো ব্লকিং হচ্ছে না। বলা যেতে পারে যে আপুইয়ার না থাকাটা কিন্তু প্রকট হয়েছে অনেক আগেই এবং তার ফলাফল ভুগতে হচ্ছে এখন। মোহনবাগান প্রথম থেকেই কিন্তু এই আপুইয়া নির্ভর মাঝমাঠ গঠন করেছে, সেটা গত মরশুমেও তাই, তার আগের মরশুমেও তাই, এই মরশুমেও কিন্তু আমরা সেটাই দেখতে পেয়েছি। কিন্তু আপুইয়া না থাকলে তার বিকল্প কে হবে, এটা কি কখনো মোহনবাগান কোচ সার্জিও লোবেরা ভেবেছেন? বা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যারা দল গঠন করেন, তারা কি কখনো ভেবেছেন? প্রত্যেকটা দলের কিন্তু দেখো, যারা একটু আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালোবাসে যেসব কোচ, তারা কিন্তু সবসময় একটা সিডিএম নিয়ে খেলতে ভালোবাসে এবং সেই সিডিএমটা মূলত আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি হয়, কখনো কখনো ইন্ডিয়ান হয়। কিন্তু মোহনবাগান ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের উপর ভরসা করে দল গঠন করেছে, খুব ভালো কথা, কিন্তু তার বিকল্প কোথায়? গত মরশুমে যদি যাই, গত মরশুমের ছবিটা যদি দেখি, মলিনা যখন কোচ ছিলেন, বারবার কিন্তু এই প্রশ্নটা তুলেছিলেন ম্যানেজমেন্টের কাছে বলো, প্রেস কনফারেন্সে বলো, বারবার আমরা শুনেছি সিডিএম চাই, এই জায়গাটা কিন্তু উঠে এসেছিল। মোহনবাগান ম্যানেজমেন্ট এই মরশুমেও কিন্তু সেই সিডিএমের দিকে যায়নি, না গিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সঙ্গে ইগোর লড়াই করে কাকে নিয়ে এলেন? রবসন রবিনহো, যার জন্য কিন্তু মোহনবাগানকে একজন পোটেনশিয়াল ইন্ডিয়ান ফুটবলারকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, যার নাম লিস্টন কোলাসো। তিনি এই মরশুমে নিজের সহজাত জায়গা লেফট উইংয়ে খেলার সম্ভাবনাটা হারিয়েছেন, তাকে রাইট উইংয়ে খেলতে হচ্ছে এবং সেখানে কিন্তু তিনি নিজের সহজাত ফুটবল খেলতে পারছেন না। রবসন রবিনহো এসে তিনিও যে একেবারে দলের ভোল বদলে দিয়েছেন সেটাও নয়। পাশাপাশি আরও একটা বিষয়, সেটা হচ্ছে মনবীর,
লিস্টন যেমন তার সহজাত জায়গা হারিয়েছে, মনভীরকে বেঞ্চড হতে হয়েছে। লিস্টন যেহেতু রাইট উইঙ্গারে চলে গেছেন, মনভীর বেঞ্চড হয়ে গিয়েছেন এবং সেই মনভীর আজকে খেললেন ঠিকই, কিন্তু তিনি ম্যাচ টাইম পাচ্ছেন না, নিজের কনফিডেন্স হারিয়ে ফেলছেন। এই যে জায়গাগুলো, এগুলো আমার মনে হয় মরশুমের শুরু থেকে ম্যানেজমেন্টের ভাবার কথা ছিল। প্রশ্ন যদি করতে হয় তাহলে অনেক জায়গাতে প্রশ্ন উঠবে, তবে আজকের ম্যাচে পয়েন্ট নষ্ট করার পিছনে সর্বোত্তর যে কারণটা আমার মনে হয়েছে আপুইয়ার অনুপস্থিতি। আপুইয়ার অনুপস্থিত রয়েছে, কিন্তু তুমি যে কথাটা বলে সেই কথাটাই রেস ধরে বলি, মনভীর এবং লিস্টন জুটি, এই জুটি কিন্তু আগের বছর ফুল ফুটিয়েছিল, ট্রফি এনে দিয়েছিল মোহনবাগানের ক্যাবিনেটে। সেই জুটিকে কার জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে? রবসান রবিনো। রবসান রবিনো নিয়ে যদি কিছু শব্দ খরচ করতে হয় তাহলে কিন্তু একটাই কথা বলতে হবে, বাংলাদেশের রবসান রবিনোকে যাকে দেখেছি, বাংলাদেশের ভারতের ফুটবলে অনেক তফাৎ, কিন্তু এএফসিতে যে রবসান রবিনোকে আমরা দেখেছিলাম খেলতে, সেই রবসান রবিনো কিন্তু এই রবসান রবিনোতে, মানে এই রবসান রবিনো সেই রবসান রবিনোর ছায়া বলা যেতে পারে, এবং ছায়াটাও নয় হয়তো, তিনি মাঠে যে কি করছেন, কেন আছেন, কিন্তু তারপরেও তাকে রাখতেই হবে, এই যে বিষয়টা, এবং তার জন্য একজনকে স্যাক্রিফাইস করা, কখনো মনভীর কখনো লিস্টনকে স্যাক্রিফাইস করে, এবং তার সাথে সাথে দিমিত্রি পেত্রাতস। এই দিমিত্রি পেত্রাতসকে নিয়ে কিন্তু প্রত্যেক বছরই সিজনের শুরুতে একটা বিশাল হাইপ ওঠে যে তিনি খুব ভালো খেলবেন, তারপরে দেখা যায় তার অফ ফর্ম থেকে তিনি হঠাৎ একটা ম্যাচে ফিরে আসেন, তারপরে তিনি আবার অফ ফর্মে চলে যান। এইভাবে যদি একটা খেলা এগোতে থাকে এবং এইভাবে যদি একটি দলের একজন প্লেয়ার যাকে অনেক টাকা খরচা করে রাখা হয়েছে তিনি যদি খেলেন, তাহলে সেইখানে দলকে তো ভুগতেই হবে। এই যে দুজন প্লেয়ার একদমই খেলতে পারছেন, এবং আজকে তারা মাঠে মনে হলো দাঁড়িয়ে রইলো, সত্যি কথা বলতে, এবং হাতে গুনে বলা যেতে পারে দিমি কটি বল পেয়েছে। দিমি বল পেয়ে তার প্রধান কাজ এখন হয়ে গেছে পিছন দিকে কোন প্লেয়ার আছে সেটা দেখা। সেইখান থেকে দাঁড়িয়ে তুমি এই দুজন প্লেয়ারের পারফরমেন্স তো আতশ কাচের তলায় আসবেই। দেখো, শুধু দিমি আর রবসান নয়, কিন্তু আতশ কাচের তলায় গোটা দলের পারফরমেন্স আসবে। শুধু দলের পারফরমেন্স নয়, কোচের পরিকল্পনাও আসবে। যদি পার্টিকুলারলি তুমি রবসান এবং দিমি নিয়ে প্রশ্ন করো, আমি সবার আগে বলবো আজকের ম্যাচে অন্তত রবসানকে বসিয়ে কোচ লিস্টন এবং মনভীরকে দিয়ে প্রথম একাদশ সাজাতে পারতেন। এতগুলো পরিবর্তন এনে যখন তিনি দল সাজিয়েছিলেন, তাহলে আর একটা পরিবর্তন আনলে আমার মনে হয় খুব বেশি সমস্যা হতো না। লিস্টন কোলাসোকে আমরা গত ম্যাচেও দেখেছি, এই ম্যাচেও যখন তিনি মাঠে নামলেন তারপর কিন্তু বেশ কয়েকবার তিনি আক্রমণের ঝাঁচটা অন্তত তৈরি করতে পেরেছিলেন। তাহলে শুরু থেকে কেন লিস্টন কোলাসো নয়? শুধুমাত্র রবসান নির্ভর ফুটবল, দিমিত্রি নির্ভর ফুটবল খেলতে গিয়েই কিন্তু কোচকে ভুগতে হচ্ছে। রবসান রবিনো, তুমি যে কথাটা বললে অর্পণ, বলতে গিয়ে যে রবসানকে আমরা আগে যে রবসানকে দেখেছি, বাংলাদেশে থাকাকালীন যে রবসানকে দেখেছি, তার ছিটে ফোটা কিন্তু মোহনবাগানে আসার পর দেখা যাচ্ছে না, এবং রবসান যে সম্পূর্ণ ফিট নয় সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তার দৌড়, তার বক্সের মধ্যে বল পেলে টার্নিং, তার শট নেওয়া, সমস্ত কিছু দেখলে হয়তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থেকে বেশ কিছু গোল করেছে এই মরশুমে, কিন্তু সেটাই কি দলের জন্য সব? একটা বিদেশি ফুটবলারকে চয়ন করা হয় কিন্তু সেই দলের খেলার একটা ম্যাচে খেলার রূপ বদলে দেওয়ার জন্য, একদমই তাই। তুমি যদি উল্টো দিকে ইন্টারকাশির বিদেশি ফুটবলারগুলোকে দেখো, যাদেরকে হাবাস চয়ন করেছিলেন, সেই বিদেশি ফুটবলারদের পারফরমেন্স দেখো, আর মোহনবাগানে তুমি রবসান রবিনহো, দিমিত্রি পেট্রাতস, জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনের পারফরমেন্স দেখো, আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। গত মরশুমে যে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সকে আমরা দেখেছিলাম, সেই জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সকে এই মরশুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। রবসান রবিনহো একটা বল ধরলে তিনি যে সময় নিচ্ছেন বক্সে ঢুকতে, তার মধ্যে দুজন ডিফেন্ডার এসে তাকে ট্র্যাক ব্যাক করে তার কাছ থেকে বল আর্ন করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। দিমিত্রি পেট্রাতস বক্সের সামনে বল পাচ্ছেন, সরাসরি গোলকিপারের হাতে শট মারছেন। হয়তো আজকে একটা ভালো শট মেরেছিল, যেটা আমরা দেখলাম যে সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, কিন্তু সেটা 100টায় একটা, এবং সেটাই তো কাজ একটা ফুটবলারের। একদমই তাই। একজন স্ট্রাইকার হিসেবে তিনি যখন খেলছেন, তার কাজ এটাই গোল করা। সেই স্ট্রাইকার যদি গোল করতে না পারে, বল পেলেই যদি আগে তার ডিফেন্সের দিকে, পিছন দিকে ফিরে তার সতীর্থকে খুঁজতে হয়, সামনের দিকে বল বাড়াতে পারছে না, একটা থ্রু বল পেলে দৌড়ে কিছুটা দৌড়ানোর পরেই সতীর্থকে খুঁজছে কার কাছে পাস দেবে, সেই বলটা নিয়ে এগিয়ে যেতে পারছে না। এই ধরনের বিদেশি ফুটবলার নিয়ে কিন্তু কোনো দল চ্যাম্পিয়ন হতে পারে না। ফলে রবসান রবিনহো, দিমি পেট্রাতস নয়, মোহনবাগানের এই মুহূর্তে এইবারের পারফরমেন্সের নিরিখে যারা মাঠে রয়েছে তাদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু আতশ কাচের তলায় থাকবে। প্রত্যেকের পারফরমেন্স তো আতশ কাচের তলায় থাকবেই, তবে মাঠের 11 জনের বাইরেও তো একজন রয়েছে যাকে নিয়ে অনেক কথা হয়, তার ক্ষিপ্র বুদ্ধি নাকি যে কোনো ম্যাচ যে কোনো সময় বের করে নিয়ে আসতে পারে, তিনি তার দর্শন থেকে একদমই নড়তে চান না। এই বিষয়গুলো তো আমরা জানি, এই বিষয় নিয়ে আমরা অনেক খবর করেছি। এই যে মানুষটা, অর্থাৎ সার্জিও লোবেরা, মোহনবাগানের হেড স্যার, তিনি আজকে হঠাৎ ইন্টারকাশিকে এত সহজভাবে নিলেন যে এতগুলো পরিবর্তন করে বসলেন, নাকি তিনি মনে করেছিলেন যে ইন্টারকাশি কোনো পাড়ার খেপ টুর্নামেন্টের টিম, যে তিনি অনেক সহজে 5-6 গোল দিয়ে চলে যাবে?
দেখো অর্পণ, ফুটবলের পরিভাষায় বা ফুটবল ময়দানে একটা কথা খুব প্রচলিত আছে, পচা শামুকেও পা কাটে। একদম। আমরা এর আগেও অতীতেও দেখেছি যে বহু বড় দল ছোট দলের কাছে আটকে গেছে। আজকে হয়তো মোহনবাগান হারেনি, কিন্তু এটা ইন্টারকাশির নৈতিক জয়। আন্তোনিও লোপেজ হাভাস তিনি পদত্যাগ করেছিলেন। ভারতীয় সহকারী কোচ অভিজিৎ মণ্ডল তিনি দলের ডাগআউট সামলালেন, এবং এই অভিজিৎ মণ্ডল কিন্তু তার প্রাক্তন দলের বিরুদ্ধে খেললেন, মোহনবাগানের বিরুদ্ধে খেললেন। সেখানে ইন্টারকাশি 1 পয়েন্ট নিয়ে চলে গেল, এটা ইন্টারকাশির কাছে নৈতিক জয়। এবং ইন্টারকাশি ম্যাচটা জিততে পারতো যদি প্রথম দিকে ওই ওপেন নেট মিস না করতো। একদমই তাই। আর মোহনবাগানের এই ড্র আমার কাছে হারের সমান। আমার মনে হয় এই ড্রটা মোহনবাগানের 1 পয়েন্ট কোথাও মানে হার্ড আর্ন 1 পয়েন্ট এটা। এবং কোচের দেখো, কোচের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠবেই, এবং ইতিমধ্যেই সমর্থকরা হতাশ, তারা গো ব্যাক স্লোগান তুলতে শুরু করে দিয়েছে, কারণ তারা গত মরশুমে হোসে মলিনাকে দেখেছেন, যিনি সাফল্য দিয়ে বিদায় নিয়েছেন। তাহলে সার্জিও লোবেরা এত ভালো দল পেয়ে যদি এই পারফরমেন্স উপহার দেন, তাহলে সমর্থকরা হতাশ হবেনি, ক্ষুব্ধ হবেনি। দেখো একজন কোচ হিসেবে তিনি অনেক হাই প্রোফাইল কোচ, তার এটা আগে থেকেই আঁচ করা উচিত ছিল ইন্টারকাশি এই ম্যাচটা ড্র করার জন্যই আসবে, জেতার জন্য আসবে না। তাহলে সেখানে কোথায় প্ল্যান বি, কোথায় প্ল্যান সি, কোথায় প্ল্যান ডি? কি দল নামালেন সেই নিয়ে কোনো খোঁজ, কোনো উত্তর পাওয়া গেল না। হঠাৎ করে আজকে শুভাশিস বোসকে বসিয়ে দিলেন, নিয়ে চলে এলেন আমায় রানওয়ার্ডেকে। অনিরুদ্ধ থাপার হয়তো আপুইয়া চোটের কারণে বাইরে রয়েছেন, অনিরুদ্ধ থাপা চোটের কারণে বাইরে রয়েছেন, ঠিক আছে। তাহলে কেন রবসান রবিনহোকে আমি শুরু করালাম, যে রবসান রবিনহো গত 4টে ম্যাচে অফ কালার? ঠিক, কেন লিস্টন কোলাসোকে দিয়ে শুরু করাবো না? আমি মেনে নিলাম প্রথম হাফে একটা দল নামিয়েছিলেন কোচ নিজের দর্শন মেনে, সেই দলটা যখন ক্লিক করলো না, দ্বিতীয়ার্ধে যখন আমি জেমি ম্যাকলারেনকে নামাচ্ছি, তখন কেন জেসন কামিন্সকে তুলে নিলাম? যে জেসন কামিন্স গত মরশুমে মলিনার তত্ত্বাবধানে, আমি কোট আনকোট হোসে মলিনার নাম বারবার উল্লেখ করছি, মলিনার তত্ত্বাবধানে নাম্বার 10 হিসেবে দুরন্ত ফুটবল খেলেছিলেন। গোল করতে না পারলেও সামনের দিকে বল বাড়ানো, উইংয়ে স্ট্রেচ করা, ডিফেন্ডারদের ব্যস্ত রাখা, সেই জেসন কামিন্সকে ব্যবহার করতে পারছেন কোথায় সার্জিও লোবেরা? যখন জেমি ম্যাকলারেনকে নামালেন, দিমি পেট্রাতোসকে না রেখে যদি পিছনে জেসন কামিন্সকে রাখা হতো, তাহলে আরো আক্রমণের ঝাঁজ বাড়তে পারতো এবং সাহালের কাজটা আরো সহজ হয়ে যেতে পারতো। আমি খুব অবাক হলাম যখন ম্যাচ চলছে 84-85 মিনিটে অনিরুদ্ধ থাপাকে নামিয়ে দিলেন। হ্যাঁ, তার হাতে কিন্তু সুহেল বাটের মতো একজন ফুটবলার রয়েছে, যিনি আন্ডার 23 ফুটবলে নিজেকে প্রমাণ করে চলেছেন, তাকে এখনো পর্যন্ত কোনো ম্যাচে সুযোগ দেওয়া হলো না। কেন এতগুলো কেন, এই জিজ্ঞাসার চিহ্ন, এই প্রশ্নের উত্তর দেবেন কে? সার্জিও লোবেরা কি দেবেন? মোহনবাগান চ্যাম্পিয়নশিপের দৌড়ে এখনো রয়েছে, কিন্তু আগামী 17 তারিখের পর সেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে মোহনবাগান থাকবে কিনা তা নিয়ে প্রবল সন্দেহ রয়েছে। তারপরে যদি মোহনবাগান এই জায়গা থেকে খেতাব জয়ের লড়াই থেকে দূরে সরে যায়, তার দায় কিন্তু সার্জিও লোবেরাকে নিতেই হবে। অবশ্যই নিতে হবে। যেখানে মোহনবাগান সবচেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকে, মানে 1 নম্বরে থাকার দিকে সবসময় এগিয়ে ছিল মোহনবাগান, দুর্দান্ত টিম, এটা তো বলতেই হবে যে সার্জিও লোবেরা। এবং সার্জিও লোবেরা নিজেই বলেছিলেন যখন তিনি হাতে ব্যাটন তুলে নেন, যে মোহনবাগান দল পেয়ে আমি খুব খুশি, আমি এই দল নিয়ে প্রচণ্ড আনন্দিত। সেইখানে দাঁড়িয়ে এত ভালো দল পাওয়ার পরেও কেন সার্জিও লোবেরা ওপরের সারির দলগুলোর কাছে জিততে পারলেন? এবং এখানে তো এটা তো আমরা দেখতে পাচ্ছি যে ওপরের সারির একটা দলকেও সার্জিও লোবেরা হারাতে পারেননি। সেই ওপরের সারির দলদেরকেই যদি সার্জিও লোবেরা হারাতে না পারেন, তাহলে সার্জিও লোবেরা যে বিশাল স্ট্রেচারের কোচ নিয়ে আমরা সবসময় আলোচনা করে এসেছি, সেইখানে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে, এইটা বলতেই হবে। আমরা তো এতক্ষণ অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, শেষ পয়েন্ট যদি তোমার কিছু মনে থাকে যে মোহনবাগানের আজকে হারে, সেটা কি হতে পারে? দেখো, শেষ পয়েন্ট নয়, আমরা মূলত 3টে পয়েন্ট বলেছি, আমরা 5 পয়েন্টে আলোচনা করি। আরো 2টো পয়েন্ট আমি উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে মোহনবাগানের আজকে মাঝমাঠ বলে কিছু ছিল কি? না, মাঝমাঠ বলে তো বারবার ফুটবলের একটা কথা উঠে আসে যে মাঝমাঠ যার ম্যাচ তার, অবশ্যই। এবং সেটা যে কোনো, তুমি ভারতীয় ফুটবলে দেখো, বিদেশি ফুটবলে দেখো, যে কোনো ফুটবলে মাঝমাঠে যে আধিপত্য দেখাবে সেই দল জিতে। আজকে সাহাল আব্দুল সামাদ এবং দীপক টাংরিকে ব্যবহার করা হলো। মাঝমাঠে না কোনো ক্রিয়েটিভিটি, না কোনো ব্লকিং, না কোনো বল ডিস্ট্রিবিউশন, কোনো কিচ্ছু দেখতে পেলাম না। উইং প্লে বলে কিচ্ছু নেই, কোনো বল উইংয়ে গেল না। এই মাঝমাঠ নিয়ে ডার্বিতে মিগুয়েল রাশিদদের আটকানোর ক্ষমতা কি মোহনবাগানের আছে? এই প্রশ্ন কিন্তু আজকে থেকেই ওঠা শুরু করে দিয়েছে। একদম, অবশ্যই। এবং ডার্বি যেহেতু ডিসাইডার,
সেখানে ইস্টবেঙ্গল মানছি গতকালের ম্যাচ তারা ড্র করেছে, মোহনবাগান আজকে ড্র করেছে, কিন্তু ইস্টবেঙ্গল নিজের সেরা দিনে যে উইং প্লেটা খেলে বিপিন এবং এডমুন্ড, সেটা আটকানোর মতো জায়গায় এই মুহূর্তে মোহনবাগানের ডিফেন্স রয়েছে কি? আমার মনে হয় এবং নেই। বেঞ্চ থেকে এসে নন্দা যেরকম ভাবে গোল করে ম্যাচ জিতিয়ে যাচ্ছে সেইটাও। সেই জায়গা থেকে মোহনবাগান ইস্টবেঙ্গলকে আটকানোর মতো কোনো রকম প্রতিরোধ গড়ে তোলবার মতো অবস্থায় নেই, যদি না আগামীকাল থেকে 16 তারিখের মধ্যে দলে কোনো আমূল পরিবর্তন নিয়ে আসে। আমার মনে হয় আগামীকালের অনুশীলন মোহনবাগানের ছুটি থাকবে, কারণ মোহনবাগান একটা ম্যাচ খেলার পর এখন অনেক বেশি ছুটি থাকে এবং তারপর মোহনবাগান অনুশীলন শুরু করে। এবং আমরা বারবার প্র্যাকটিসে যেটা দেখি অর্পণ, আমরা যদি 1 বছর আগের প্র্যাকটিসে ফিরে যাই, আচ্ছা, হোসে মলিনার সময় আমরা দেখতাম 1 থেকে 1.5 ঘন্টা ঘাম ঝরিয়ে অনুশীলন করতেন দিমিত্রি পেট্রাতোস, জেসন কামিন্সরা। সেখানে প্রত্যেক দিন সিচুয়েশন প্র্যাকটিস হতো, প্রত্যেক দিন ম্যাচ প্র্যাকটিস হতো। এই মরশুমে আমরা একটা সেশনও সেভাবে দেখতে পাইনি যেখানে ম্যাচ প্র্যাকটিস হয়েছে। অধিকাংশ সময় হাফ মাঠ নিয়ে নিজেদের মধ্যে পাসিং চলে, 1/2 ঘন্টা 40 মিনিট, কোনো দিন 50, খুব জোর হলে 1 ঘন্টা অনুশীলন। এত ছুটি, এত কম অনুশীলন, সেখানে দল তৈরি হওয়ার সুযোগটা কোথায়? যে বোঝাপড়া গত মরশুমে মোহনবাগান দলের মধ্যে ছিল সেই বোঝাপড়া নেই। যে স্পার্ক গত মরশুমে এই টিমটার মধ্যে ছিল সেই স্পার্ক এই টিমটার মধ্যে নেই। গত মরশুমে আমরা অধিকাংশ ম্যাচ দেখেছি অ্যাডেড টাইমে গিয়ে মোহনবাগান ম্যাচ ফিনিশ করেছে গোল করে। এই মরশুমে দেখতে গেলে সেই ক্রিয়েটিভিটি, সেই স্পার্ক মোহনবাগান টিমটার মধ্যে নেই। শুধু তাই নয়, সেট পিস একটা বড় ভূমিকা নেয় প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পাই, এবং মলিনার সময় এই দলটা সেট পিসে অধিকাংশ গোল করত। একদম। সেই দলটা এই মরশুমে তুমি একটু পরিসংখ্যান ঘেঁটে দেখো, বা দর্শক বন্ধুরা আপনারা পরিসংখ্যান ঘেঁটে দেখতে পারেন, সেট পিসে কোনো গোল নেই। যে কটা আছে সেগুলো খুব যে দর্শনীয় গোল তা নয়। অনুশীলনে আমরা সেই সেট পিসের পরীক্ষা নিরীক্ষা বা সেট পিসের মহড়া দেখতে পাই না। কোচ কি শুধুমাত্র খাতায় কলমে দল তৈরি করেন? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আগে যেটা দেখতে পেতাম, বা যে কোনো কোচের আমরা দেখতে পাই ম্যাচ ডে -2-3-তে তিনি দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, তিনি প্রথম একাদশ খেলান। আমরা লোবেরার প্র্যাকটিসে কোনো প্রথম একাদশ দেখতে পাই না। তাহলে এই পরিকল্পনাগুলো শুধুমাত্র তিনি কি খাতায় কলমে করে ফুটবলারদের কাছে বলে দেন এবং ফুটবলাররা মাঠে নেমে তা প্রয়োগ করেন? তার ফলাফল এই পরপর 2 ম্যাচে পয়েন্ট নষ্ট। আমরা যদি ম্যাচের নিরিখে পরিকল্পনা দেখতে চাই তাহলে কিন্তু মোহনবাগানের সেই প্রথম 4 ম্যাচ বাদ দিলে কোনো ম্যাচেই মোহনবাগান খুব আহামরি ফুটবল খেলতে পারে। মোহনবাগানের মতন খেলতে পারে। মোহনবাগানের মতোর থেকেও বড় কথা, একটা চ্যাম্পিয়নশিপের লড়াইতে থাকা দল যে ফুটবল খেলে সেই ফুটবল খেলতে পারেনি। আজকে সেই তাগিদ দেখা যায়নি। 17 তারিখ আমার মনে হয় সার্জিও লোবেরার অগ্নি পরীক্ষা। সার্জিও লোবেরার অবশ্যই অগ্নি পরীক্ষা। তবে আমি তোমার এই মাঝমাঠের কথাটা ধরে বলবো যে আগের ম্যাচে গোয়ার সাথে মোহনবাগান মাঠে নামলো, 45 মিনিট পর আপুইয়ার উঠে যাবে, এবং তারপরে আমরা কি দেখলাম, গোয়া কিন্তু মাঝমাঠ দখল করা শুরু করেছিল। তার মানে একটা ম্যাচে তুমি সার্জিও লোবেরা দেখেছেন দাঁড়িয়ে যে আপুইয়া চলে যাবার পর 45 মিনিট অন্য দল মাঝমাঠ দখল করে নিচ্ছে, সেইখানে দাঁড়িয়ে তার তো ভাবা উচিত ছিল। কিন্তু আমরা অনুশীলনে এসে কি দেখলাম, সেই গদবাদা 40 থেকে 45 মিনিটের অনুশীলন, যেটা তুমি বললে। সার্জিও লোবেরা কোথাও গিয়ে কি একটুখানি চমকে বেশি বিশ্বাস করে ফেলছে মাঠে পারফরমেন্সের থেকেও? আমার মনে হয় দেখো, তার নিজস্ব কিছু ভাবনা আছে, কিছু ভাবধারা আছে, সেই নিজের আইডিওলজির বাইরে তিনি বেরোতে চাইছেন না। সেই আইডিওলজি তিনি প্লেয়ারদের উপর প্রয়োগ করতে চাইছেন, কিন্তু তার আইডিওলজি এই দলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই দলে কার্যকরী কিনা সেটা তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন না। তিনি নিজের আইডিওলজিটা খাটাতে চাইছেন এবং যে কারণে বারবার তিনি ব্যর্থ হচ্ছেন। এছাড়াও আরও একটা বিষয় বলে আমি শেষ করব, আজকের এই 5 পয়েন্টস অনেক লম্বা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, কারণ একাধিক প্রশ্ন, তার উত্তর খুঁজছে মোহনবাগান সমর্থকরা। আমরা কিছুটা চেষ্টা করছি সেই উত্তরের কাছাকাছি পৌঁছানোর। এই দলটার মধ্যে জয়ের খিদেটা উধাও। ঠিক, একদমই। যে মোহনবাগানের মধ্যে গত মরশুমে ডাবল ট্রফি জেতা দলটাকে আমরা দেখেছিলাম, সেই দলটার মধ্যে জয়ের খিদে ছিল। এই দলটার মধ্যে সেই খিদে কোথায়? সেই খিদেটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এই খিদেকে যদি কোচ জাগাতে না পারেন তাহলে দলের মধ্যে মনোবল, জয়ের মানসিকতা কোনো কিছুই জাগিয়ে তোলা সম্ভব নয়। এবং ডার্বির আগে এই ড্র কিন্তু ডার্বিতে নামার সময় যে দুই দল নামবে, সেখানে কিন্তু মোহনবাগান প্লেয়ারদের কাঁধটা অনেকটা ঝুঁকে গেল বলে মনে হচ্ছে। একদমই, এখানে মোহনবাগান পিছিয়ে থাকবে। প্র্যাকটিক্যালি বলতে গেলে এই ডার্বিতে মোহনবাগান সব দিক থেকে পিছিয়ে, পারফরমেন্সের নিরিখে পিছিয়ে, মানসিকতার নিরিখে পিছিয়ে, লিগ জয়ের দৌড়ে পিছিয়ে, সমস্ত জায়গা থেকে পিছিয়ে থেকে নামবে মানেই যে মোহনবাগান আবারও হারবে এমনটা বলা যাবে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পারফরমেন্সের নিরিখে ডার্বিতে অবশ্যই ইস্টবেঙ্গল এগিয়ে।
অবশ্যই, এবং ইন্টারকাশির বিরুদ্ধে এইরকম একটি ড্র যেখানে গোল পর্যন্ত করতে পারলো না মোহনবাগান, সেইখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকরা প্রশ্ন তুলছেন এবং সেই প্রশ্নের কিছু উত্তর দেওয়ার আমরা চেষ্টা করলাম। বাকি আমরা অবশ্যই ইন্টারকাশির বিরুদ্ধে যে এই ড্র হয়েছে সেইটা নিয়ে তো কাটাছেঁড়া চলবে, এরপরেও আমরা সেই নিয়ে কাটাছেঁড়া করব। তবে আজকের মতন এই উত্তরগুলি আমরা দেওয়ার চেষ্টা করলাম। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি অর্পণ দেবনাথ। আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।